আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আলোচনার বিষয় হচ্ছে নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী। আজকে তার প্রথম পর্ব। তো আজকের পর্বে আমি আলোচনা করব এই আর্থিক বিবরণীর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের ভিতরে যতগুলো অধ্যায় আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী। কারণ এই অধ্যায় থেকে দুটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় মানে ক বিভাগে বাধ্যতামূলকভাবে কি করতে হবে? সমাধান করতে হবে। এই জন্য এই অধ্যায়টিকে খুব গুরুত্ব এবং মনোযোগ সহকারে বুঝতে হবে। তো অনেক শিক্ষার্থী আছে যে এই অধ্যায়টিকে সহজে কি করতে চায় না, সমাধান করতে চায় না, এটাকে অনেক কঠিন মনে করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি একটি কথা বলবো যে আর্থিক বিবরণী কোনো কঠিন বিষয় না। যদি তুমি সহজভাবে মাথায় নিতে পারো এবং ধারাবাহিকভাবে বুঝতে পারো, তাহলে অবশ্যই আর্থিক বিবরণী তোমার কাছে সহজ হয়ে দাঁড়াবে। তো অনেক শিক্ষার্থী আছে যারা ধারাবাহিকভাবে আর্থিক বিবরণী করতে চায় না, তারা আসলে বুঝতে চায় না, মুখস্থ বিদ্যার উপর নির্ভর করে। তো আমি বলবো যে মুখস্থ বিদ্যার উপর বেশি নির্ভর না করে তুমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো নাও, তাহলে ইনশাআল্লাহ আর্থিক বিবরণী থেকে দুটি প্রশ্ন তুমি খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো শুরু করা যাক। আর্থিক বিবরণী এটার মানে কি? আর্থিক বিবরণীর মূল লক্ষ্য বা উদ্দেশ্য দুটি। কয়টি? দুটি। এটি নর্বিক থেকে আসতে পারে যে আর্থিক বিবরণীর মূল লক্ষ্য বা উদ্দেশ্য কয়টি। একটা হচ্ছে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নিরূপণ করা, মানে লাভ ক্ষতি নিরূপণ করা। নাম্বার 2, প্রতিষ্ঠানের সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করা। প্রিয় শিক্ষার্থীরা, এই আর্থিক বিবরণী কিন্তু প্রতিষ্ঠানের বছরের শেষে মানে লাস্টের দিকে কি করা হয়? তৈরি করা হয়। আরেকটা কথা তোমরা মনে রাখবা যে IAS 01 অনুযায়ী আর্থিক বিবরণীকে 5টি অংশে বিভক্ত করা হয়েছে। এটা নর্বিক থেকে অনেক বেশি আসে যে 01 মানে IAS অনুযায়ী আর্থিক বিবরণীর ধাপ কয়টি? 5টি। কি কি মনে রাখতে হবে? প্রথম ধাপটা হচ্ছে বিশদ আয় ব্যয় বিবরণী। নাম্বার 2, মালিকানা সত্ত্ব বিবরণী। নাম্বার 3, আর্থিক অবস্থার বিবরণী। এবং 4 নম্বরে যেটা আছে নগদ প্রবাহ বিবরণী। এবং সবার শেষে মানে 5 নম্বরে আর্থিক বিবরণীর প্রয়োজনীয় টিকা এবং গণনাসমূহ এবং নীতিমালাসমূহ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই IAS এর পূর্ণ রূপ কি? এটাও কিন্তু নর্বিক থেকে আসে। IAS এটার পূর্ণ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা নবম এবং দশম শ্রেণীতে আসো তাদের জন্য প্রথম যে 3টা ধাপ বিশদ আয় ব্যয় বিবরণী এবং মালিকানা সত্ত্ব বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী, এই 3টা ধাপের সমন্বয়ে তোমাদের পরীক্ষায় একটি প্রশ্ন আসবে। তো এই 3টা ধাপ তোমাদেরকে বুঝতে হবে এবং সমাধানও করতে হবে। তো কিভাবে এই 3টা ধাপ সমাধান করবা এবং আর্থিক বিবরণীর অঙ্কগুলো কিভাবে করতে হবে, এখন একটু মনোযোগ দাও। প্রিয় শিক্ষার্থীরা, আর্থিক বিবরণীর অঙ্কগুলো যখন করবা তখন একটা রেওয়ামিল থেকে তোমরা আর্থিক বিবরণীর অঙ্কগুলো করবা। দেখবা প্রশ্নে একটা রেওয়ামিল দেওয়া থাকবে, আর এই রেওয়ামিলটা একটা সঠিক রেওয়ামিল। যেই রেওয়ামিলটা প্রশ্নে দেওয়া থাকবে মাথায় রাখতে হবে যে এই রেওয়ামিলটার ভিতরে কোনো ভুল নাই। দেখো, আমি এই জায়গায় একটা রেওয়ামিলের নমুনা সব তুলে রাখছি। এইরকম একটা রেওয়ামিল দেওয়া থাকবে এবং রেওয়ামিলের নিচে কিছু সমন্বয়ের এন্ট্রি দেওয়া থাকবে। এবার আসো, সমন্বয় শব্দের অর্থ কি? সমন্বয় শব্দের অর্থ হচ্ছে মিলকরণ। প্রতিষ্ঠানের কিছু এন্ট্রি হিসাবের বই থেকে বাদ পড়ে যায়, এই জন্য এগুলোকে বছরের শেষে আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করা হয় মানে লাস্টে যে হিসাবটা করা হয়, তখন ওই সমন্বয়ের এন্ট্রিগুলোকে সংযোজন এবং বিয়োজন করতে হয়। এটার মানে হচ্ছে হয় তুমি যোগ করে সমন্বয় করবা, আর না হয় বিয়োগ করে সমন্বয় করবা। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে একটা প্রশ্ন দেওয়া থাকবে, একটা রেওয়ামিল থাকবে, আর রেওয়ামিলের নিচে কি থাকবে? সমন্বয়ের এন্ট্রিগুলো থাকবে। তো তোমরা তো জানো যে একটা রেওয়ামিল কিন্তু প্রস্তুত হয় 5টা হিসাব নিয়ে, মানে একটা রেওয়ামিলের ভিতরে
পাঁচ ধরনের হিসাব থাকে। হিসাব কয় প্রকার? পাঁচ প্রকার। সেগুলো কি কি? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। তো এই পাঁচ ধরনের হিসাব নিয়ে একটা রেও মিল প্রস্তুত হয়, আর রেও মিলের নিচে কিছু সমন্বয়ের এন্ট্রি থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই রেও মিলটার ভিতরে যেই এন্ট্রিগুলো থাকে, এই এন্ট্রিগুলো এই তিনটা ঘরের ভিতরে যাবে। আমি আবার বলি, রেও মিলের ভিতরে যেই এন্ট্রিগুলো থাকে, ওই এন্ট্রিগুলো, তো রেও মিলের ভিতরে কয় ধরনের হিসাব থাকে? পাঁচ ধরনের হিসাব। তো ওই পাঁচ ধরনের হিসাব কিন্তু এই তিনটা বিবরণীতে যাবে। হয় বিশদ আয় ব্যয় বিবরণীতে যাবে, না হয় মালিকানা সত্ত্ব বিবরণীতে যাবে, আর না হয় আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। তো মনে রাখবা, এই যে এই বিশদ আয় ব্যয় বিবরণী, এটার মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের নিট লাভ বা ক্ষতি নির্ণয় করি। যে একটা প্রতিষ্ঠানের নিট লাভ বা ক্ষতি, এটা যে বিবরণীর মাধ্যমে নির্ণয় করব, সেটা হচ্ছে বিশদ আয় ব্যয় বিবরণী। আর এই যে মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা কথা মনে রাখবা, যে এই রেও মিলের এন্ট্রিগুলো একবার ব্যবহার হবে। মানে এই রেও মিলের এন্ট্রিগুলো যে কোনো একটা বিবরণীতে, মানে যে কোনো একটা অংশে একবার যাবে। তাহলে রেও মিলের এন্ট্রিগুলো একবার যাবে, এই কথাটা মনে রাখবা। যদি তুমি যে কোনো একটা, যেমন ক্রয় কথাটা, এই ক্রয় কথাটা যে কোনো একটা পার্টে যদি একবার লিখো, এই ক্রয় কথাটা দ্বিতীয়বার অন্য কোনো অংশের ভিতরে ঢুকবে না, এটা মনে রাখতে হবে। আর এই যে সমন্বয়ের এন্ট্রিগুলো, এই সমন্বয়ের এন্ট্রিগুলো কিন্তু দুইবার করে ব্যবহার হবে। তাহলে মাথায় রাখবা, এই রেও মিলের এন্ট্রিগুলো একবার যায়। এই যে দেখো, আমি এই জায়গায় একটা এই কবিতা লিখে দিছি তোমাদেরকে, এই জিনিসটা মাথায় রাখবা, যে রেও মিলের এন্ট্রিগুলো একবার যায়, সমন্বয়ের এন্ট্রিগুলো দুইবার যায়। রেও মিলের এন্ট্রিগুলো কয়বার যাবে? একবার। এই তিনটা পার্টের ভিতরে যে কোনো একটা পার্টে একবার যাবে। আর এই যে সমন্বয়ের এন্ট্রিগুলো, এই সমন্বয়ের এন্ট্রিগুলো এই তিনটা পার্টের যে কোনো দুইটা পার্টে বসবে, যে কোনো দুই জায়গায় বসতে পারে। তাহলে আমি কি লিখছি? রেও মিলের এন্ট্রিগুলো একবার যায়, সমন্বয়ের এন্ট্রিগুলো দুইবার যায়, সম্পদ এবং দায় আর্থিক অবস্থার বিবরণীতে যায়। মানে রেও মিলের ভিতরে যেই সম্পদ এবং দায়ের এন্ট্রিগুলো থাকে, ওই সম্পদ এবং দায়ের এন্ট্রিগুলো আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি যদি এই জায়গায় লিখে দিই তোমাদেরকে, যে বিশদ আয় ব্যয় বিবরণীতে কোন এন্ট্রিগুলো যাবে? আয় আর ব্যয়গুলো। বিশদ আয় ব্যয় বিবরণীতে কোনগুলো যাবে? সকল আয় আর সকল ব্যয়গুলো নিয়ে আমরা বিশদ আয় ব্যয় বিবরণী প্রস্তুত করব। আর মালিকানা সত্ত্ব বিবরণীতে তোমরা জানো যে মালিকানা সত্ত্ব বিবরণীতে মালিকানা সত্ত্বের এন্ট্রিগুলো যাবে। আমি এই জায়গায় লিখে দিলাম মালিকানা সত্ত্ব। তারপরে আসো, এই আর্থিক অবস্থার বিবরণীতে কোন এন্ট্রিগুলো যাবে? তো আমি লিখে দিলাম আর্থিক অবস্থার বিবরণীতে যাবে সম্পদ এবং দায়। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, একটা রেও মিলে কিন্তু পাঁচ ধরনের হিসাব থাকে: আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। তো দেখো, প্রথম পার্টে কিন্তু দুইটা হিসাব চলে আসে। রেও মিলের দুইটা হিসাব প্রথম পার্টে চলে আসবে, কি কি? আয় আর ব্যয়। আর মালিকানা সত্ত্ব বিবরণীতে চলে আসবে মালিকানা সত্ত্বের আইটেমগুলো। তারপরে আসো, আর্থিক অবস্থার বিবরণীতে কি আসবে? সম্পদ এবং দায়। তাহলে দেখো, এই জায়গায় দুইটা হিসাব, এই জায়গায় একটা, তিনটা, এই জায়গায়ও দুইটা। তাহলে মোট পাঁচটা হিসাব দিয়ে কিন্তু আমাদেরকে এই তিনটা বিবরণী প্রস্তুত করতে হবে, মানে অংশ প্রস্তুত করতে হবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে রেও মিলের এন্ট্রিগুলো একবার যায়। আমি যদি কোনো একটা রেও মিলের এন্ট্রি একবার যে কোনো একটা পার্টে লিখে ফেলি, তাহলে ওই এন্ট্রিটা আমি দ্বিতীয় আর কোনো বিবরণীতে লিখব না। আর সমন্বয়ের এন্ট্রিগুলো দুইবার যায়। যেই সমন্বয়ের এন্ট্রিগুলো থাকবে, ওই এন্ট্রিগুলো এই যে কোনো তিনটা পার্টের যে কোনো দুইটা পার্টে বসবে। তাহলে মনে রাখবা, রেও মিলের এন্ট্রিগুলো একবার যায়, সমন্বয়ের এন্ট্রিগুলো দুইবার যায়, সম্পদ এবং দায় শেষ গড়ে যায়। যদি এই জিনিসগুলো মাথায় রাখতে পারো, তাহলে কিভাবে আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয় সেটা তুমি বুঝতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে তোমাকে জানতে হবে বিশদ আয় ব্যয় বিবরণী। এই বিশদ আয় ব্যয় বিবরণীটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এটার জন্য তোমাকে একটা ফরম্যাট মুখস্থ করতে হবে, যে বিশদ আয় ব্যয় বিবরণীর ভিতরে কোন কোন এন্ট্রিগুলো আসে এবং সেটা কিভাবে লিখতে হবে। তো আমি ইনশাল্লাহ পরবর্তী পর্বে বিশদ আয় ব্যয় বিবরণীর ফরম্যাটটা নিয়ে আলোচনা করব, যে কোন কোন এন্ট্রিগুলো রেও মিলের বিশদ আয় ব্যয় বিবরণীর ভিতরে আসে
এটা কিভাবে প্রস্তুত করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তার আগ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের পর্বে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, যদি তোমাদের সমস্যা থাকে অবশ্যই সেগুলো কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।